স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। চলতি অর্থ বছরের প্রথম ৮ মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে $2,756 কোটি আয় হয়েছে। এই অঙ্ক লক্ষ্যমাত্রার চেয়ে ৮% বেশি। ইপিবি তথ্য পর্যালোচনা করে দেখা যায় জুলাই ফেব্রুয়ারি মাসে মোট রপ্তানি আয়ের ৮৪% এসেছে তৈরি পোশাক খাত থেকে। প্রবৃদ্ধি হয়েছে 14.51%। আজ আমরা আলোচনা করব রপ্তানি আয় নিয়ে। এনে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিকেএম এর সাবেক প্রথম সহসভাপতি এবং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম এবং অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির। জনাব জহির এবং জনাব হাতেম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আপনারা কেমন আছেন? জনাব মোহাম্মদ হাতেম, আপনাকে দিয়ে প্রথম প্রশ্ন শুরু করতে চাই। ভালো অবস্থা, ভালো রপ্তানি লক্ষ্যমাত্রা 8% বেশি। ওভারঅল আমরা যদি ইয়ার টু ইয়ার হিসাব করি সে প্রায় 14% বেশি এসছে। কেন এই ভালোটার কারণটা কি? প্রথমত আমি যেটা বলবো সেটা হলো, আপনি জানেন যে গত 5 বছরে আমরা আমাদের অ্যাপারেল সেক্টরে সেফটি এবং কমপ্লায়েন্স ইস্যুতে যে পরিমাণ ইনভেস্ট করেছি এবং যে অবস্থানে আমরা আমাদের এই সেক্টরকে নিয়ে আসতে পেরেছি, এর ফল হচ্ছে এটা। অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি, বাংলাদেশের অ্যাপারেল সেক্টর বর্তমানে ফর দ্য আদার ওয়ার্ল্ড ইটস এ রোল মডেল, রাইট, সেফটি এবং কমপ্লায়েন্সের ইস্যুতে। তো সুতরাং একটা স্বাভাবিকভাবেই বায়ারদের একটা দৃষ্টি এখানে এখন আসছে এবং পাশাপাশি মার্কিন এবং চায়নার যে বাণিজ্য যুদ্ধ, এটাও একটা কারণ। আপনি নিশ্চয়ই দেখতে পেরেছেন যে আমেরিকাতে আমাদের রপ্তানি বেড়েছে, মানে গ্রোথ হারের হারটা আগের চেয়ে অনেক বেশি। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে নতুন বাজারের রপ্তানি গ্রোথটা আমাদের বেড়েছে এবং খুব উল্লেখযোগ্যভাবেই বেড়েছে এবং এটা কন্টিনিউইং। অনেক ধন্যবাদ জনাব হাতেম। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব শরীফ জহির, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই বেশিটা যেটা বলছি আমরা, গ্রোথটা ভালো, কতটা ভালো? আমি আসলে বলতে চাচ্ছি যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেই পরিমাণ আসলে হচ্ছে কিনা, বা আজ থেকে 10 বছর আগে যে পরিমাণ গার্মেন্টস পণ্য আমরা রপ্তানি করতাম সেই পরিমাণ পণ্য আসলে অনেক বেশি। ভ্যালুটার অবস্থা কি আসলে? সো বেসিক্যালি আমরা আসলে যেটা ভালো বলতেছি সেটা আপনার যদি আমরা কম্পেয়ার করি টু দ্য টার্গেট, তাহলে কিন্তু আমি কিন্তু এত ভালো বলবো না আসলে সিচুয়েশন। যেভাবে আমাদের অপরচুনিটি এখন ছিল, যেরকম চায়নার প্রাইসেস কস্টস আর গোয়িং আপ, আমাদের যে মার্কেট শেয়ারটা গ্র্যাব করার কথা ছিল বাংলাদেশের, আমরা কিন্তু সেই তুলনায় আমরা ওই অ্যাডভান্টেজটা নিতে পারি নাই, পজিশনটা নিয়ে নিচ্ছে। তো বাংলাদেশে এখন একটা সুযোগ ছিল যে গার্মেন্টস চায়নাতে এখন ইটস নট অ্যাট্রাকটিভ এনিমোর, আর তাদের কষ্ট অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং বাংলাদেশে গ্রোথটা এক্সপোনেনশিয়াল হওয়া উচিত। তো সেটা একটা বিশাল চ্যালেঞ্জ আমাদের জন্য, অ্যাট দ্য সেম টাইম ইটস অ্যান অপরচুনিটি ফর আস টু গ্র্যাব। জুলাই কোয়ার্টারের ফিগার্স কিছুটা ভালো হয় অলওয়েজ, বিকজ ইটস ব্যাক টু স্কুল, একটা সিজনাল ব্যাপার থাকে। তো ওই বাইটা সাধারণত ভালো হয়। তো থার্ড কোয়ার্টারে যায় বা লাস্ট কোয়ার্টারে যায় কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং সময় আসে আর কি আমাদের। অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। শরীফ জহির বলছিলেন যে এই যে গ্রোথ 8% গ্রোথ খুব একটা হ্যাপি না, কারণ আসলে আমরা যদি বলি যে আমাদের যারা কম্পিটিটর তাদেরকে তাকাই, তারা আসলে এগিয়ে যাচ্ছে। চায়নার সাথে বাংলাদেশের বিশাল পার্থক্য ইন টার্মস অফ এক্সপোর্ট, আবার ভিয়েতনামের সাথে যারা থার্ড হাইয়েস্ট তাদের সাথে পার্থক্য খুবই নাই। তাহলে তারা আমাদের খুব শীঘ্রই ওভারটেক করতে পারে। সেক্ষেত্রে আমরা পারফেক্টলি অ্যাড্রেস করেছে জহির। সেখানে আমাদের যে অপরচুনিটি ছিল, যে পরিমাণে আমাদের আরও আগাবার সুযোগ তৈরি হয়েছিল, সেটা কিন্তু আমরা নিতে ব্যর্থ হয়েছি। কেন ব্যর্থ হয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি, সরকারও জানেন। আমাদের যেভাবে ইনফ্রাস্ট্রাকচার এবং আদার্স যে ফ্যাসিলিটি আমাদের থাকা দরকার ছিল সেটা আমাদের নেই। এবং বিশেষ করে ভিয়েতনাম যেভাবে এগিয়ে যাচ্ছে, ইন্ডিয়া যেভাবে এগিয়ে আসছে, আমরা শঙ্কিত যে ভিয়েতনাম এবং ইন্ডিয়া দুজনেই কিন্তু আমাদেরকে যে কোনো সময় ক্রস করে যেতে পারে। আমরা যে গতিতে এগোচ্ছি তারা কিন্তু আরও বেশি গতিতে এগোচ্ছে। তো এই জায়গাটাতে আমাদের আরও একটু ভূমিকা নেওয়া দরকার, যাতে আমাদের গতিটাও যদি যাতে পারে। এখানে আরেকটা জিনিস যেটা আমার উল্লেখ করতেই হচ্ছে, সেটা হলো যতই আমরা গ্রোথ করি না কেন, আলটিমেটলি আমাদের বিজনেসে যে পরিমাণ ভ্যালু এখন আসছে, অর্থাৎ প্রাইস যে পরিমাণ কমে গিয়েছে, এটা কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে আমাদের ইন্ডাস্ট্রিটা রয়েছে। অর্থাৎ ভ্যালু যেভাবে ডিক্রিজ হচ্ছে, অপরদিকে আমাদের যেভাবে আমাদের সকল কিছু বাড়ছে, খরচ এক্সপেন্ডিচার বাড়ছে, সেটার সাথে সমন্বয় করে তাল মিলিয়ে
আমাদের এগিয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে, একটা চ্যালেঞ্জের মুখে কিন্তু আমরা আছি। আপনি জানেন যে 51% স্যালারি বেড়েছে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল বাড়বে বলে ধারণা করছি এবং আমরা। সবচেয়ে বেশি হুমকি যেটা আসছে আমাদের এখন সামনে যে গ্যাসের টেবল না। অ্যাবসলিউটলি, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব জহির, আপনার কাছে আরেকটা বিষয় আমরা আলোচনা করছি। যখন আমরা বলছি যে বাংলাদেশকে প্রায় ধরে ফেলছে ভিয়েতনাম, তাদের প্রতিদ্বন্দ্বী, আমরা এটা জানি যে ভিয়েতনাম বা ক্যাম্বোডিয়া, তাদের একজন শ্রমিকের যে প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা, সেটা কিন্তু বাংলাদেশের শ্রমিকের চেয়ে বেশি। জি, এটার কারণ কি? ওভার দ্য ইয়ার্স আমরা এই জায়গাটা কেন কাজ করতে পারেননি, এবং এই দায়িত্ব কি যারা এন্টারপ্রেনার আছেন, উদ্যোক্তা আছেন, আপনারা নেবেন না? দেখেন আমি চ্যালেঞ্জটা বলে, আমাদের ইন্ডাস্ট্রিটা তো বেসিক্যালি একটা কটেজ ইন্ডাস্ট্রির মতো গ্রো করছে, হ্যাঁ, ব্যাক ইন দ্য 80s ছোট ছোট Right. ফ্যাক্টরি এসে এসে আমরা বড় করছি। তো যখন ইন্ডাস্ট্রিটা বড় হয়েছে, আজকে আমরা 30 বিলিয়ন ক্রস করতেছি, রাইট। তখন এখানে হোয়াট বডি ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। এখানে আমাদের কোনো মিনিস্ট্রি নাই, যেরকম জুট মিনিস্ট্রি আছে বা টেক্সটাইল মিনিস্ট্রি আছে, গার্মেন্টস কিন্তু কোয়াইট ইন্ডিপেন্ডেন্ট। তো ইন্ডাস্ট্রি যখন বড় হতে থাকতেছে, তখন কিন্তু একটা মানে এটা একটা স্ট্রং একটা অ্যাসোসিয়েশন হোক বা একটা রিপ্রেজেন্টেশন লাগে। তো এই যে আমাদের যে বিপদগুলো আমরা গেলাম, আমাদের যে অ্যাক্সিডেন্টগুলো আমরা শুনি, এটাও কিন্তু সেম রেজাল্ট অফ দ্যাট, বিকজ দ্য গ্রোথ হ্যাপেন্ড উইদাউট আ প্রপার প্ল্যান। তো এখানে ফ্রেমওয়ার্ক লাগবে, এখানে পলিসি সাপোর্ট লাগবে ইন্ডাস্ট্রির, এখানে আমাদের সবাই একসাথ হয়ে আমাদের এটাকে উই হ্যাভ টু হ্যাভ আ প্রপার রোড ম্যাপ। অ্যাবসলিউটলি, আপনার সাথে একমত। আমাদের আসলে প্রপার রোড ম্যাপ দরকার। জি, বাট ওই বিষয়ের সাথে আমি আসলে একমত হতে পারছি না যে আলাদা একটা মিনিস্ট্রি করলেই যে সমাধান হবে তা না। নো, যেরকম আমাদের যেরকম একটা অ্যাসোসিয়েশন আছে, আমাদের হ্যাঁ, বিজিএমএ যত আছে, শক্তিশালী বিজিএমএ association। যত স্ট্রং হবে, হ্যাঁ, হ্যাঁ। তত কিন্তু আমরা জিনিসগুলোকে আমরা প্রপারলি সেটাই। আমরা এটাকে একটা গোল ওরিয়েন্টেড আমরা একটা মুভমেন্ট করতে পারবো। রাইট, অ্যাবসলিউটলি। এই যে রোড ম্যাপের কথা বলছি, সেই রোড ম্যাপটার ঘাটতি কোথায়? এই road map টা বিজিএমএ, বিকিএমএ, তারা কি আসলে ব্যর্থ হলো এই তৈরি করতে? না, যেমন আমি বলি, আমরা আগামী 5 বছর আমাদের ট্যাক্স কি হারে কাটবে এটার কোনো নিশ্চয়তা নাই। আমরা একটা আতঙ্কে থাকি প্রতি বছরই। এটা শুধু গার্মেন্টস ফ্যাক্টরির জন্য না, সব সব সেক্টরের জায়গায়। জন্যই। বাট এটার একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা মিনিমাম অন্তত 5 বছরের জন্য থাকা দরকার। তাহলে আমাদের সেই রোডম্যাপটা তৈরি করতে সুবিধা। বিদ্যুৎ কি পরিমাণ আসবে আগামী 5 বছরে, আমরা কি পরিমাণ পাবো, এবং সবচেয়ে বড় যেটা আমাদের, আপনি জানেন যে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, আমাদের যেটা কোয়ালিটি বিদ্যুৎ বলছেন আপনি। হ্যাঁ, আমাদের যেটা দরকার, সেটা কিন্তু আমরা এখনো পাচ্ছি না। এবং না পাচ্ছি না বলেই কিন্তু আমরা ক্যাপটিভ পাওয়ারে, আমরা গ্যাস দিয়ে আমরা ক্যাপটিভ পাওয়ারে যাচ্ছি, আচ্ছা। যাতে আমরা আনইন্টারাপ্টেড বিদ্যুৎ পাই। আর সেই ক্যাপটিভ পাওয়ারে যখন আমাদের খরচ বৃদ্ধি পাবে, তখন কি দাঁড়াবে, এবং আগামী 5 বছরে গিয়ে কখন কি বাড়বে, সেটারও কোনো দিক নির্দেশনা নেই। তো এই জায়গাগুলি একটা দিক নির্দেশনা সরকারের দিক থেকে, সুনির্দিষ্ট একটা নীতিমালা আপনাদের দিক থেকে আপনাদের কোনো প্রস্তুতি ছিল কিনা বা নিয়েছেন কিনা, সেই জায়গায় আমি আসলে প্রশ্ন ছিল যে কেন ভিয়েতনামের একজন শ্রমিকের প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা আমাদের চেয়ে বেশি? আচ্ছা, উৎপাদনশীলতার ব্যাপারে যে কথাটা আসছে, জি। এটা কেন হবে না? কারণ ভিয়েতনাম, কম্বোডিয়া, তারা তাদের স্কুল লেভেল থেকে ওয়ার্কারদের ট্রেনিং দিয়ে পাঠায়, যেটা আমাদের এখানেও কিন্তু এই এত বড় একটা সেক্টর, এই সেক্টরের কোনো ফিডব্যাক সেখান থেকে আমাদের নাই। আমাদের মিড লেভেল ম্যানেজমেন্টে যে পরিমাণ ট্রেন লোক দরকার, সেটাও কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে আসার মতো কোনো কারিকুলাম সেখানে নেই। তো গ্যাপ কিন্তু আমাদের সব জায়গাতেই। এখানে কি ইন্ডাস্ট্রির সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ইন্ডাস্ট্রি এক ধরনের আমি যেটা বলতেছিলাম যে আপনি শুনে খুশি হবেন, সামনে আমাদের ইলেকশন আছে বিজিএম এর এপ্রিল 6 তারিখে। তো এখানে ফোরাম এবং সম্মিলিত পরিষদ একসাথ হয়ে ইলেকশন রান করতেছে। তো এখানে আমরা কিছু ম্যানিফেস্টো ক্রিয়েট করেছি। হ্যাঁ, তো যদি আপনারা শুনেন যে এখন যে কারেন্ট যে চ্যালেঞ্জেস, এটা যদি প্রপারলি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক দূর আগে যেতে পারবো। জি। তো এখানে আমরা কিছু জিনিস আইডেন্টিফাই করছি, যেরকম ব্র্যান্ডিং। আমাদের এখন প্রচুর ব্র্যান্ডিং দরকার। রাইট। এই যে আমরা অ্যাকর্ড অ্যালায়েন্সের জন্য যে এত ভালো কাজ করলাম, এখন অ্যাকর্ডটাকে আমরা আস্তে আস্তে এটাকে ফেজ আউট করতে হবে। কিন্তু এটাকে থ্রু প্রপার ব্র্যান্ডিং না করলে কিন্তু আমাদেরকে, মানে আমাদের স্টেক হোল্ডার যারা বায়ার বা মিডিয়া আছে, তারা কিন্তু আমাদেরকে এটা নেগেটিভলি নেবে। তার সাথে সাথে আমরা সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করতেছি, যে $50 বিলিয়ন আমরা কিভাবে রিচ করব, ইনফ্রাস্ট্রাকচার কি সাপোর্ট লাগবে। এই যে ব্যাংকিং নিয়ে আমরা আলাপ করতেছি, যে আমাদের ছোট যেসব ফ্যাক্টরিগুলো আছে, তারা সাফার করে হাই ইন্টারেস্ট রেটের উপরে। সামনে হবে লিকুইডিটি ক্রাইসিস নিয়ে আমরা হয়তো বা সাফার করতে পারি। একটা $50 বিলিয়ন যদি ইন্ডাস্ট্রি গ্রো করতে হয়, রাইট, উই নিড অ্যাক্সেস টু লিকুইডিটি, বেসিক্যালি উই নিড অ্যাক্সেস টু ব্যাংক ফাইন্যান্সিং। আমাদের পলিসি সাপোর্ট লাগবে। এই যে ধরেন আমরা অ্যাজ অ্যান এক্সপোর্টার, আমাদের উই আর চ্যালেঞ্জড বাই দ্য এক্সচেঞ্জ রেট। আমাদের নেইবারিং কান্ট্রি আপনি যদি দেখেন, ইন্ডিয়া, পাকিস্তান, টার্কি, তারা কিন্তু সবাই কিন্তু দে আর গেটিং অ্যাডিশনাল বেনিফিট বাই দ্য ডিভ্যালুয়েশন। রাইট।
ওয়েস আমরা কিন্তু দেখতেছি আমাদের টাকা অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করতেছে, যেটা নাকি মার্কেট ফোর্সেস এগেইনস্ট। তারপরে টেকনোলজির উপরে নিয়ে কাজ করার সুযোগ আছে, যে আপনি যেটা বলতেছেন যে আমরা যদি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, আমরা একটা হচ্ছে টেক্সটাইল ওরিয়েন্টেড দেশ, 86% অফ দ্য এক্সপোর্ট কামস ফ্রম টেক্সটাইলস। আমরা এখন সামনে আমরা প্রোডাক্ট ইনোভেশনে চলে যেতে হবে, আমরা নিজেরা ফ্যাব্রিক ইনোভেট করতে হবে, আমরা আমাদের মেশিন ক্রিয়েট করতে হবে, অটোমেশন ক্রিয়েট করতে হবে। মানে ভিয়েতনামের কিন্তু অনেক অপশন আছে, গার্মেন্টস ছাড়া তারা অনেক কিছুতে যেতে পারে, কিন্তু আমরা তো ফুললি গার্মেন্টস ডিপেন্ডেন্ট। রাইট। সুতরাং ওয়াই নট ইউজ আওয়ার ইন্টেলিজেন্ট ওয়ার্কফোর্স, ইউনিভার্সিটি, প্রফেসর্স, টিচার্স, আমরা একটা গার্মেন্ট হাব করে একটা গার্মেন্ট, উই শুড ব্র্যান্ড আওয়ারসেলফ অ্যাজ এ টেকনোলজি হাব। অ্যাবসলিউটলি। কিন্তু আমার আসলে প্রশ্নটা ছিল যে এই দায়িত্ব শুধু সরকার একা কেন নেবে, কেন নয় পার্টনারশিপ? এই বিষয়ে আমি আপনার কাছে যেন আসবো, তার আগে আমরা একটা বিরতি নেব, বিরতির পরে আপনাকে জানতে চাইবো যে চ্যালেঞ্জের জন্য যে পলিসি দরকার, সেখানে সরকারের সাথে উদ্যোক্তাদের আসলে করণীয় কি আছে। ধন্যবাদ। আমরা নিচে ছোট্ট একটা বিরতি, আমাদের সাথে থাকবে। ফিরছি আবার আলোচনায়। আজ আমরা আলোচনা করছি রপ্তানি আইন নিয়ে। কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিকেএমএর সাবেক প্রথম সহসভাপতি এবং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম এবং অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জাহির। আপনাকে আবার স্বাগত জানাচ্ছি জনাব হাতেম। আপনার কাছে প্রশ্ন ছিল বিরতিতে যাবার আগে যে আপনারা যেসব প্ল্যান চাচ্ছেন, রোড ম্যাপ চাচ্ছেন, তাতে আপনাদের দিক থেকে, প্রাইভেট সেক্টরের দিক থেকে, বিজিএমের দিক থেকে বা বিকেএমের দিক থেকে কি কন্ট্রিবিউশন রাখতে চান? আমরা কিন্তু আপনি জানেন যে প্রতি বছরই আমরা এই বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাজেটের আগে আমরা দিয়ে থাকি, এনবিআরে আমাদের বিভিন্ন প্রপোজাল থাকে, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ে আমাদের বিভিন্ন প্রপোজালগুলি দেওয়া থাকে। কিন্তু বাস্তব ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে সরকারের উচ্চ লেভেল থেকে যে সমস্ত পলিসিগুলি দেওয়া হয়, আন্তরিকতার সেখানে কোনো অভাব থাকে না। কিন্তু ইমপ্লিমেন্টেশন লেভেলে যেখানে গিয়া সরকার যাদেরকে দিয়ে ইমপ্লিমেন্ট করাবে, সেখানে প্রথমত হলো দুর্নীতি এবং দ্বিতীয়ত হলো তাদের অনাগ্রহের কারণে সরকারের এই সদিচ্ছাগুলির অপমৃত্যু ঘটে সেখানে। ফলে সরকার যতটুকু আন্তরিকতা নিয়ে আসে সেটা প্রতিফলিত হয় না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে আমরা, আপনি দেখেন, আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই, আমদানি এবং রপ্তানি নীতি আদেশ দুই জায়গার মধ্যেই বলা আছে যে আমাদের 100% লোকাল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি পণ্য বিদেশে রপ্তানির পর কোনো কারণে যদি ফেরত আসে, তাহলে আমদানিকারক একটা ঘোষণা দিবে, আগামী 1 বছরের মধ্যে এটা অঙ্গীকারনামা দিবে রপ্তানির, এবং সিসিআর একটা অনুমতি নিয়ে সে মালটা রিলিজ করবে। কাস্টমস অ্যাক্ট 1969 এর সেকশন 22-তে আবার ওখানে বলা আছে যে এই ধরনের মাল আনতে গেলে এই একই ধরনের পণ্য বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে যত প্রকার ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, কমার্শিয়ালি আমদানির ক্ষেত্রে যা কিছু আছে এর উপর প্রযোজ্য হবে। যদি না দিয়ে সেখানে আরো কতগুলি ধাপ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যদি ডিউটি ড্রব্যাক ফ্যাসিলিটি নিয়ে থাকে, যদি আমদানি করা থাকে, মানে ইত্যাদি বিভিন্ন ধরনের, এবং অন্যান্য ক্ষেত্রে কি বলছে, সেখানে নর্মাল আকারে সেটা আসবে। এখন অন্যান্য ক্ষেত্রে যেই জায়গাটা, এটা কাস্টমস মানতে কোনোভাবেই রাজি না, এবং তারা সেখানে এরকম বহু পণ্য আমাদের এরকম আসার পরে আটকে থাকে। আমাদের, আপনি জানেন যে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে সেফ করার জন্য সরকার আমাদেরকে ফ্যাসিলিটি দিল যে আমরা 5% ডিউটিতে ফায়ার সেফটি ইকুইপমেন্ট আনবো। প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা একটা সেবা খাত এবং একটা সেফটি কনসার্ন, সরকারের উচিত সেখানে আগে আসা। সেখানে সরকার ডিউটি নিবে কেন, প্রফিট সেখানে কেন? এটা এক নাম্বার। পাইপ একটা বুঝতে পারছি, যেটা এইচএস কোড, এই পাইপের উপরে আবার আলাদাভাবে আছে। এখন এই পাইপকে 5% মধ্যে আনতে গেলে আবার ওখানে স্পিড মানি দিতে হয়। এই যে বিড়ম্বনা, অনেক ধন্যবাদ। আপনার কাছে আসবো। এই যে বিড়ম্বনার কথা বলা হচ্ছিল, অনেকেই আমি বিভিন্ন সময় যারা উদ্যোক্তা আছেন, বিশেষ গার্মেন্টস ফ্যাক্টরির উদ্যোক্তা আছেন, তারা বলেছেন যে তাদের প্রতি বছরটাই যায় আসলে বিভিন্ন বাজেটের সময় স্টেক হোল্ডার ম্যানেজমেন্টে যায়। এই যে একটা বিশাল সমস্যা, অর্থাৎ তিনি ব্যবসা করবেন কখন, এই কথা বলা হয়। বিজিএমইএ এক ধরনের কোয়াসি রেগুলেটরি বডি, কিছু তো কাজ করেই আসলে সরকারের পক্ষ থেকে। সেক্ষেত্রে বিজিএমএ কে আসলে স্ট্রেনথেন করা যায় কিভাবে, সেই বিষয়ে কি আপনারা ভাবছেন কিনা জনাব জহির? আসলে স্ট্রেনথেন করতে আমি যেটা নিয়ে খুব অপটিমিস্টিক, সেটা হচ্ছে যে নতুন বোর্ড যেটা আসছে সামনে, তো এখানে দ্য বোর্ড ইজ অ্যাকচুয়ালি এন্ডোর্সড বাই a lot of the policy maker who are in the parliament, as well as the current mayor, the current minister. We have people who are from BGMA. And প্রিভিয়াসলি যত প্রেসিডেন্ট ছিল বিজিএম এর সবাই কিন্তু মোটামুটি এই প্যানেলকে এন্ডোর্স করছে। আমরা আশা করতেছি যে এখানে একটা স্ট্রং একটা বোর্ড হবে,
তো এই বোর্ড আসার পর তখন আমরা এই জিনিসগুলো প্রপারলি আমরা প্রেশার ক্রিয়েট করে আমরা এগুলো উইল বি এবল টু অ্যাচিভ দ্যাট। আসলে আমাদের গার্মেন্ট এন্টারপ্রেনার যা আসছে, যা হয়েছে এই পর্যন্ত বাংলাদেশে, সব কিন্তু এন্টারপ্রেনারাল এফোর্টেই হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, একদম ইন্ডিভিজুয়াল এফোর্টেই হয়েছে। এবং সামনে বাড়তে গেলেও আমাদের ইন্ডিভিজুয়াল এই প্রাইভেট সেক্টর থেকে এফোর্টটা নিতে হবে। তো সুতরাং বিজিএম এর থ্রুতে আমরা যদি প্রপারলি আমাদের যে সাপোর্টগুলো লাগবে, যেই সাইটগুলোতে আমাদের ভয়েস দিতে হবে, সেটা যদি আমরা দিতে পারি তাহলে আমরা ইন্ডাস্ট্রিটাকে আগাতে পারবো আর কি। জি যেন হাতে তাহলে এইখানে আসলে বেশ কিছু বলা হয় থাকে, ইন্ডাস্ট্রি স্ট্রেন্থিং এর কিছু ব্যাপার থাকে আসলে, সেই বাড়তি গবেষণা, বাড়তি কাজ করবার সেই সক্ষমতা আসলে ইন্ডাস্ট্রি কিভাবে করবে? একজন ব্যবসায়ী তার পক্ষে সম্ভব না ব্যবসা ছেড়ে সারাক্ষণই কাজ করা, এইখানে কিছু প্রফেশনালিজম আনা সম্ভব কিনা আসলে? শরীফ জহির যেটা বললো যে বিজেএমির এবং বিকেএমির যে ম্যানেজমেন্ট, জি। সেখানে আসলে এই ধরনের R&D সেল, যেটা আমি মনে করি যে একটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেল থাকা দরকার, যেখান থেকে পৃথিবীর কোথায় কি হচ্ছে এই সমস্ত তথ্য থাকবে এবং আমাদের অ্যাকর্ডিংলি আমাদের এন্টারপ্রেনারদেরকে সরবরাহ করা হবে। তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের এখন কোন দিকে যাওয়া দরকার, কি করা উচিত। এই গাইডলাইনগুলি আসতে হবে বিজিএমই বিকেএমির কাছ থেকে। পাশাপাশি এখানে হেড, obviously CEO, there has to be a branding manager, marketing head, there has to be a CFO, accountability, transparency questionটা, Right. only then একটা বড় একটা অ্যাসোসিয়েশন ক্যান রান প্রপারলি। তো সুতরাং অনেক কাজ করার আছে, এটা সবার একমত নিয়ে জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। এই জায়গাটাতে আমাদের আরো স্ট্রেংথেন করতে হবে। আর জি বলুন। আর যে জায়গাটা আরো একটু যেটা না বললেই নয়, 2016 সালে 2016 ডিসেম্বর 29 তারিখ আমরা একটা মিটিং করলাম অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, অর্থ সচিব, বাণিজ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে। ইনসেনটিভ নিয়ে, নগদ সহায়তা নিয়ে যে বিড়ম্বনা, ভেবে দেখবেন। তবে আজকে আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জনাব মোহাম্মদ হাতেম, ধন্যবাদ জনাব শরীফ জহির। আপনাদের সাথে নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আবারও আলোচনা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।